অনুন্নত, অনুন্নত, উন্নত বিপরীত শব্দ অনুন্নত। উদারতা, সংকীর্ণতা, উদারতার বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণতা। বন্ধু, শত্রু, আনন্দ, বেদনা। একটা ঝটপট তুলে ফেলো। তোমার চলতে চলতে কয়েকটা বিষয় আমরা একটু বুঝিয়ে দিই। দৃশ্য মানে বলেছি যাতে চোখের সামনে দেখতে পাওয়া যায়, আর অদৃশ্য মানে হচ্ছে দেখতে পাওয়া যায় না, তাহলে দৃশ্যের বিপরীত হচ্ছে অদৃশ্য। তারপরে আছে দেখো সাঙ্গ, সাঙ্গ মানে হচ্ছে শেষ, ঠিক আছে, শেষ মানে কোনো একটা কাজ শেষ করলাম। আর আরম্ভ মানে কি শুরু। আমরা বলি কখন কি পরীক্ষা আরম্ভ হবে, কখন একটা মুভি দেখছি, কখন একটা মুভি আরম্ভ হবে, ঠিক আছে, যখন ক্লাস আরম্ভ হবে, আমরা বলেই থাকি মানে শুরু, কোনো কিছু শুরু হচ্ছে আরম্ভ। স্বাধীনতা, স্বাধীনতা মানে হচ্ছে যে তোমাকে যেন কেউ যদি আটকাতে না পারে, তুমি অন্যের অধীনে থাকবে না, অর্থাৎ। আর পরাধীনতা মানে হচ্ছে তোমাদেরকে আটকানো বা কাউকে আটকে দেওয়া, অন্যের কথা মতো চলা। যেমন ধরো ক্লাসে যখন আমরা স্কুলে থাকি, ক্লাস টাইমে তোমরা কিন্তু একটু পরাধীন, কেন বলো তো? কারণ ক্লাসে তোমাদেরকে আমরা টিচাররা কী করি, কন্ট্রোল করি, কথা বলবে না, যেটা লিখছি সেটা লিখো, কেন পড়া করে আসুনি, হ্যাঁ, কেন দুষ্টুমি করছো বন্ধুর সাথে, এই যে এতগুলো তোমাকে প্রশ্ন করি, তোমাকে অ্যালার্ট হয়ে বসে থাকতে হয় আমাদের কথা মতো, টিচারদের কথা মতো, সেটা হচ্ছে কি একটুও তোমরা ওখানে পরাধীন, তাই তো? কিন্তু টিফিন পিরিয়ডে কী হয়, তোমরা ইচ্ছা মতো দৌড়ঝাঁপ করতে পারো, মাঠে ক্যান্টিনে যেতে পারো, মানে খেতে পারো, খেলতে পারো, দুষ্টুমি করতে পারো, হ্যাঁ, গান করতে পারো, বেঞ্চ নিয়ে ঘোরাঘুরি করতে পারো, স্বাধীন, তোমাদেরকে কোনো টিচার কিন্তু কিছু তখন বলে না। তো এই বিষয়টা হচ্ছে স্বাধীনতা আর পরাধীনতা, অর্থাৎ যখন তুমি কোনো কাজ তোমার নিজের ইচ্ছা মতো করবে সেটা হচ্ছে তোমার স্বাধীনতা, আর যখন তুমি কোনো কাজ নিজের ইচ্ছা মতো করতে পারবে না তখন সেটা হচ্ছে কি পরাধীনতা। কিন্তু স্বাধীনতা মানে হচ্ছে, তবে যে কোনো কাজ তুমি যা ইচ্ছা মতো কিন্তু করতে পারো না, এটা কোনো মানুষই পারে না, তুমিও পারো না, আমিও পারি না, তাই আমাদেরকে মাঝে মধ্যে পরাধীন হয়ে থাকতে হয়। তবে পরাধীনেরও কিন্তু কিছু একটা লিমিট থাকে, তাই তো? আমরা তোমাদের ভালোর জন্যই কি ক্লাসে পরাধীন করে রাখি। যাই হোক, তার মানে স্বাধীনতা আর পরাধীনতা কি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর হচ্ছে উন্নত আর অনুন্নত। উন্নত মানে হচ্ছে খুব ভালো, আর অনুন্নত মানে হচ্ছে ভালো না। যেমন তুমি তো পরীক্ষাতে 100-র মধ্যে 80 পাও, তাহলে কি হবে, তুমি একটা উন্নত রেজাল্ট করেছো, ভালো রেজাল্ট করেছো। আর তুমি যদি 100-র মধ্যে 30 পাও, ঠিক আছে, সেটা অনুন্নত রেজাল্ট, তুমি পাস করতেই পারবে না। বোঝা গেছে উন্নত আর অনুন্নত বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে উদারতা আর সংকীর্ণতা। উদারতা মানে হচ্ছে তোমার মন মানসিকতা, বা যেকোনো একটা মানুষের মন মানসিকতা বড়, মহৎ, মহান। তোমার বন্ধুর কলম নেই, তুমি তোমার কলমটা তোমার বন্ধুকে দিয়ে হেল্প করছো, এটা হচ্ছে কি তোমার উদারতার পরিচয়। আর সংকীর্ণতা মানে হচ্ছে ছোট ছোট মন মানসিকতার পরিচয়। তোমার ব্যাগের মধ্যে 10-12টা পেন আছে, তোমার বন্ধু পেনের কালি শেষ হয়ে গেছে, সে তোমার কাছে বলছে একটা কলম দাও, আমি লিখবো, তুমি বলছো যে না আমার কাছে কলম নাই, থাকলেও কেন দিব না। এই যে তুমি কথাটা বললে, এর মানে হলো তুমি এখানে তোমার মনের সংকীর্ণতার পরিচয় দিতে তুমি উদার হতে পারলে না। তবে আমাদের প্রত্যেকের উচিত কি উদার হওয়া, উদারতা থাকা উচিত আমাদের সবারই। তাহলে উদারতা মানে হচ্ছে মহান, যে অন্যকে সাহায্য করে, হ্যাঁ, নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করে। আর সংকীর্ণতা মানে হচ্ছে যার মনটা ছোট, যে নিজের জিনিস থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না। তারপর আছে কি বন্ধু। বন্ধু মানে ফ্রেন্ড। আমরা খুব মানে ভালো, যার সঙ্গে আমার সব ভালো সম্পর্ক, যাকে আমি খুব ভালোবাসি, যার সঙ্গে সবটা শেয়ার করি, টিফিন ভাগ করে খাই, খাতা কলম ভাগ করে খাই, একই কোচিংয়ে পড়ি, একই স্কুলে পড়ি, একই প্রাইভেটে পড়ছি, একসঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছি, এরকম ড্রেস করছি, আমার বার্থডেতে তাকে ইনভাইট করছি, তো সেটা হচ্ছে কি আমার বন্ধু, যার সঙ্গে আমি কথা বলতে হয়, আমাকে প্রতিদিন কথা বলতে হয়। আমাদের সবারই কেউ না কেউ খুব ভালো বন্ধু অবশ্যই আছে। আর শত্রু হচ্ছে ঠিক বন্ধুর বিপরীত, যে হ্যাঁ কেউ ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ঠিক আছে আজকে ওর সঙ্গে কথা বলবো না, ও কলম আনি না, আমি কলম দেবো না,
ও স্যার এক রোকা খাচ্ছে, আমার ভালো লাগছে। বাট এই যে বিষয়টা যে তোমার সঙ্গে যারা মারামারি কাটাকাটি সম্পর্ক, তবে শত্রুতা করে রাখা ঠিক না। আচ্ছা, আনন্দ। আনন্দ মানে হচ্ছে খুশি, মজা। আর বেদনা মানে হচ্ছে দুঃখ, কষ্ট। এই যে এখন আমরা সবাই মিলে নিজ নিজ বাড়িতে বসে আছি, বাড়িতে বসে তুমি ক্লাস করছো, আমিও বাড়িতে বসে ক্লাস দিচ্ছি, আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের কিন্তু সবারই একটু হলেও মন খারাপ হচ্ছে। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমরা কিন্তু স্কুল করতে পারিনি পরিস্থিতি, এই কোভিড-19 জন্য। এখন যদি আমরা হঠাৎ করে দেখি যে কোভিড থেকে চলে গেছে, আমাদের স্কুল খুলবে, আমরা কি সবাই কি হবো? আনন্দ পাবো, তাই তো? তো এটাই হচ্ছে আনন্দ বেদনার মধ্যে পার্থক্য। তাহলে আনন্দ বিপরীত শব্দ হচ্ছে বেদনা। আশা করছি এগুলো তোমাদের লেখা হয়ে গেছে। আর কয়েকটা বাকি আছে, এবার আমি উপরে বলবো কি করবো, লিখে দাও। যারা এখনো লিখনি ঝটপট তুলে ফেলো। সবগুলো মুছে দিলাম, কারণ এতক্ষণে আমাদের সবগুলো লেখা হয়ে যাওয়ার কথা। নাম নাম্বার হচ্ছে ভেজা। ভেজার বিপরীত শব্দ হচ্ছে শুকনো। আমরা যখন কাপড় কাচি তখন কি হয়? কাপড়টা ভেজা থাকে। আমরা যখন সেটা রোদে মেলে দিই তখন সেটা কি হয়ে যায়? শুকিয়ে যায়, মানে শুকনো হয়ে যায়। তাহলে ভেজার বিপরীত শব্দ হচ্ছে শুকনো। গরিব। গরিবের বিপরীত শব্দ হচ্ছে ধনী। গরিব মানে হচ্ছে তাদের টাকা পয়সা, ধন সম্পত্তি কম আছে, অর্থাৎ কোনো কারণে সে পড়াশোনা হয়তো করেনি, সে হয়তো ছোটোখাটো কোনো কাজ করছে, হয়তো ভালো কোনো চাকরি পায়নি, তো সে গরিব হয়ে গেছে, গরিব হয়েছে, অল্প রোজগার করে। হ্যাঁ, আর বড় লোক বলতে কী বোঝায়? যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক বড়, বাহ্যিক দিক থেকে দেখতে গেলে এটাই বোঝায়। অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, হোয়াটএভার, অনেক কিছু আছে। এটা হচ্ছে বড় লোক, অনেক ধনী আর কি। তো আমাদের ধনীদের উচিত, যারা ধনী, আমি ধনী তো, আমি একদমই ধনী নই, আর যাই হোক যারা ধনী মানুষ আছে তাদের উচিত, যারা গরিব, মানে আমাদের চাইতে আরও অনেক কিন্তু গরিব দুস্থ মানুষ, অসহায় মানুষ আছে, তাদেরকে কোনো সাহায্য করা। তো আমাদের চাইতে যদি কেউ একটু গরিব থাকে, তো আমাদের কী করা উচিত? তাদেরকে সাহায্য করা উচিত, তাই তো? আচ্ছা, তাহলে ধনী গরিবের পার্থক্য আমরা কী করেছি বুঝতে পেরেছি। আবার আরও একটা বিষয় আছে, যাদের হচ্ছে উদারতা, যারা উদার মানুষ তারা কিন্তু সত্যি সত্যি ধনী, তার টাকা পয়সা না থাকলেও সে ধনী। আর যদি কারো টাকা পয়সা থেকেও তার মন ছোটো থাকে, তাহলে কী হবে? তাকে আমরা একদিক থেকে গরিবই বলতে পারি। চলো, তারপরে আছে হচ্ছে নিচে। নিচে, নিচের বিপরীত শব্দ হচ্ছে ওপর। আচ্ছা, আমাদের স্কুলও চৌতলা স্কুল 3তলা, এখন নার্সারি বিল্ডিং 3তলা হয়ে গেছে, 3তলা স্কুল আমাদের। তাহলে আমি যদি 3তলাতে বসে ক্লাস করি, তাহলে আমি কী হবে? আমি উপরের বিল্ডিংয়ে ক্লাস করছি, মানে আমি উপরে ক্লাস করছি। আর আমি হচ্ছে যদি নিচতলাতে ক্লাস করি, তখন আমি কী হবে? আমি নিচতলাতে ক্লাস করছি, বা নিচে, সেটা ধরো তুমি উপরের বিল্ডিংয়ে ক্লাস করছো, 3তলাতে বসে তুমি ক্লাস করছো, তোমাকে সাজিয়ে দিয়েছো তোমার বন্ধুরা, তুমি কী বলবে? স্যার ও নিচে গেছে পানি আনতে, বা পানি খেতে গেছে, নিচে গেছে। তাহলে বুঝতে পারছো ওপর আর নিচের পার্থক্যটা? আচ্ছা, তারপরে হচ্ছে 12 নম্বর, দুঃখ। দুঃখ বিপরীত হচ্ছে সুখ। এটা বোঝানোর কিছু নয়, মন খারাপ হতে পারে আমাদের, আমরা আনন্দ পেতে পারি। আর একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে রাত। দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। এখন দিনের বেলা আমরা ক্লাস করছি, রাতের বেলা কী করি? আমরা খাওয়া দাওয়া করে একটু খেলি, তারপর কী করি? ঘুমিয়ে পড়ি। তাহলে দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। তাহলে ভেজা, গরিব, নিচে, দুঃখ, দিন পরবর্তী আমরা লিখলাম। আর ভেজার বিপরীত শব্দ শুকনো, গরিবের বিপরীত শব্দ ধনী, নিজের বিপরীত শব্দ ওপরে, দুঃখের বিপরীত শব্দ সুখ, আর দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। আশা করছি তোমরা প্রত্যেকে এটা উঠিয়েছ, এবং এটা বাসাতে পড়বে অবশ্যই। আর আমরা আজকে যাবো নতুন পড়াতে, সেটা হচ্ছে কি জানো? এক কথায় প্রকাশ। আমরা সমার্থক শব্দ শেষ করেছি, বিপরীত শব্দ আজকে শেষ করলাম, এখন চলে যাবো আমরা এক কথায় প্রকাশে।
তাহলে চলো দেরি না করে আমরা যাবো এখন এক কথায় প্রকাশ। লেখা শেষ, তোমাদের লিখিয়ে দিলাম। এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ মানে হচ্ছে কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্য, সে বাক্যটা যখন বলতে গেলে অনেক বড় করে বলতে হয়, কিন্তু একটা কথায় বললে তুমি বুঝে যাবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি ভাত খাবা, প্রশ্ন করছি তোমাকে, তো তুমি এখন বললে যে হ্যাঁ আমি ভাত খাবো, তুমি এটা বলতে পারো। আবার তুমি যদি বলো যে খাবো, তাহলে কি হলো, জাস্ট খাবো, তুমি একটা কথার উত্তরটা দিলে, তোমার মনের ভাবটা তুমি একটা কথাতে প্রকাশ করলে। একটা প্রশ্ন আমি করেছি, সেই প্রশ্নটার উত্তর তুমি আমাকে একটা কথায় দিলে। ঠিক আছে, এরকমই কিছু কিছু বাক্য থাকে যে বাক্যগুলোর বাক্যগুলোর একটা ছোট বাক্য থাকে, ছোট একটা শব্দ থাকে, তো ওই বাক্যটার অর্থ আর ছোট শব্দটার অর্থ একই। যেমন আমাদের একটা বড় নাম থাকে আর একটা ছোট নাম থাকে। যেমন ধরো আমি আমার কথা বলি, আমার নাম সুমাইয়া চৌধুরী, ভালো নাম, পুরো নামটা। এখন তো যে সুমাইয়া চৌধুরী যিনি বা যে আমি, ওরিনও কিন্তু আমি, ওর নামের ডাক নাম। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রত্যেকের একটা বড় নাম থাকে, একটা ছোট্ট করে ডাক নাম থাকে, অনেকেই থাকে, বেশিরভাগ মানুষেরই থাকে। তো সেরকম কিছু কিছু বাক্য, সব বাক্যের না, সব মানুষের মতো না, কিছু কিছু বাক্যর একটা বড় একটা বাক্য থাকে, সেই বাক্যের একটা ছোট্ট শব্দ থাকে। যেমন ধরো যা সহ্য করা যায় না, একটা বাক্য আমি লিখবো, দেখো তোমরাও লিখো। যা সহ্য করা যায় না। যা সহ্য করা যায় না। তোমার বন্ধু মহল তোমাকে খুব বিরক্ত করছে, খুব বিরক্ত করছে, খুব বিরক্ত করছে। তুমি কিছু একটা করছো, তোমার চুল টানছে, তোমাকে কুতু কুতু দিচ্ছে, পেন দিয়ে কুতো দিচ্ছে, তুমি অনেকক্ষণ থেকে সহ্য করছো, এক পর্যায়ে তুমি বিরক্ত হয়ে গেলে, তুমি আর সহ্য করতেই পারছো না, তুমি কি বলবে, সহ্য করতে পারছি না, এটা বলবে, আমরা এটা বলি, আমরা এটা বলি, আমরা কি বলি, ধুর অসহ্য, আমরা কি বলি, অসহ্য বলি। অসহ্য মানে হচ্ছে যে যেটা আমি সহ্য করতে পারছি না। তাহলে এই যে এত বড় এই বাক্যটা, যা সহ্য করা যায় না, তার ছোট্ট একটা শব্দ হচ্ছে অসহ্য। তুমি যখন অসহ্য বলবে বা আমি যখন অসহ্য বলবো, তখন এর মানে বাকিরা সবাই বুঝে যাবে যে ওটা সহ্য করতে পারছে না। তখন আমরা কি বলি, থাক থাক থাক, ওটাও নিতে পারছে না, ওকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, আমরা থামিয়ে দিই। তাহলে যা সহ্য করা যায় না এক কথায় প্রকাশ হবে অসহ্য। বুঝতে পেরেছ? তারপরে দেখো 6 ঋতুর সমাহার, এরপর একটা 6 ঋতুর সমাহার মানে 6টা ঋতু একসঙ্গে। কি বলবো আমরা, ষড় ঋতু। ষড় মানে 6, মূর্ধন্য ষ, র, ঋ, তু, ষড় ঋতু। তো এখন যদি আমরা বলি বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু আছে, এতগুলো বলা যাবে না? 6 ঋতুর সমাহার আছে বাংলাদেশে, এত বড় বাক্যেও বলা যাবে, মানে বলছি না, আমরা কি বলবো, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। তাদের মানুষ বুঝে যাবে যে হ্যাঁ বাংলাদেশে 6টা ঋতু আছে। এখন দেখো 3 নম্বর, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, হাটে যায়, এটা হচ্ছে হাটুরি। দেখো কত বড় একটা বাক্য, তার একটা ছোট্ট শব্দ তুমি বুঝে যাবে। হাটুরে হাটে যাচ্ছে, তাতে মানুষ বুঝে যাবে যে হ্যাঁ জিনিসপত্র হয় কিনতে যাচ্ছে, তো বেচতে যাচ্ছে। তাহলে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় সে হচ্ছে কি, হাটুরি। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর, যিনি
মিষ্টি বানায়, বা যিনি মিষ্টি বানান, যিনি মিষ্টি বানান তিনি হচ্ছেন ময়রা। ময়রা, ময়লা বলো না আবার, ময়রা। ঠিক আছে, যিনি মিষ্টি বানান তিনি হচ্ছেন ময়রা। মানে যে ভদ্রলোক বা যে মানুষটা মিষ্টি তৈরি করে তাকে ময়রা বলে। যেমন যারা আমরা পড়াই তারা আমরা কি, শিক্ষক। যিনি চিকিৎসা করেন তিনি কি, ডাক্তার। যিনি মিষ্টি বানাচ্ছেন তিনি হচ্ছেন ময়রা। তাহলে আমাদেরকে হচ্ছে যিনি মিষ্টি বানান এত বড় করে বলতে হবে না, শুধুমাত্র ময়রা বলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ তিনি হচ্ছেন মিষ্টি বানান। আচ্ছা, তারপরে হচ্ছে চারিদিকের নানান জায়গা জয় করা। 5 নম্বর, চারিদিকে, তোমরা কিন্তু এটা কি করবে, লিখবে। চারিদিকে নানান জায়গা জয় করা, জয় করা, এটা হচ্ছে এক কথাতে হবে দিগ্বিজয়। অর্থাৎ এটা এখন এই জিনিসটা হয় না, আগে যখন রাজাদের আমল ছিল, জমিদারদের আমল ছিল, তখন ওরা কি করতেন, বিভিন্ন যুদ্ধ হতো, ওনারা বিভিন্ন আশপাশে রাজ্য যুদ্ধ করে জিতে গেলে জয় করে ফেলতেন, সেটা হচ্ছে দিগ্বিজয় করা, দিগ্বিজয় হয়ে গেছে। ঠিক আছে, চারপাশে বিভিন্ন জায়গা স্থান তারা জয় করতেন। প্রত্যেকটা এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ বিপরীত শব্দ সবগুলো কিন্তু তোমার বোর্ড বই থেকে নেয়। এবার দেখো, ছোট জিনিসকে বড় দেখায় যে যন্ত্র। ছোট জিনিসকে, আমি কিন্তু বলছি আর লিখছি এর একটাই কারণ হচ্ছে তোমরা যেন শুনে শুনে লিখতে পারো। ছোট জিনিসকে বড় দেখা যে যন্ত্র, এটা হচ্ছে অনুবীক্ষণ। অর্থাৎ খুবই ছোট জিনিস, যেটা আমরা হচ্ছে মানে খালি চোখে দেখতেই পাবো না, সেই জিনিসটা আমরা কি করব, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন আমরা নেব তখন হচ্ছে সেটা বড় দেখাবে, যখন আরো বড় হবে, উঁচু ক্লাসে পড়বে, তখন দেখবে যে প্র্যাকটিক্যাল করে, দেখবে আমাদের স্কুলে অনেক বড় ভাই আপুরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে, কথাটা আমরা শুনেছি অনেকে। তো প্র্যাকটিক্যাল ক্লাসে এরকম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, দেখতে হয়। তো যখন বড় হবে তোমরা দেখতে পাবে অনুবীক্ষণ একটা যন্ত্র। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 7 নম্বরে যাব আমরা, দরজার চারিদিকে, দরজার চারিদিকে কাঠের কাঠামো, এটা হচ্ছে এক কথায় প্রকাশের এখানে বলবো চৌকাঠ। জয় ওকার কয়াকার হ। আচ্ছা, আমরা যারা বাড়ি তৈরি করি, আমাদের বাড়ি, অনেকের বাড়ি তৈরি হয় আর কি, তো বাড়ি তৈরি করে দরজা অবশ্যই লাগাতে হবে, না চোর ঢুকে সব চুরি করে ফেলবে। দরজা লাগানোর আগে দেখবে চৌকাঠ লাগাতে হবে। দরজার যে পাল্লাটা যেটা আমরা লাগাই, ওটা দেখবে একটা খাঁজে যে আটকে যায়, ওটা হচ্ছে চৌকাঠ। যদি আম্মু পাশে থাকে, আম্মুকে এক্ষুনি জিজ্ঞাসা করো প্রত্যেকের দরজাতে কি আছে, চৌকাঠ আছে। ঠিক আছে, দরজা জানলায় চৌকাঠ থাকে, অবশ্যই থাকতে হবে। তো আর কাঠের দোকানে যে আমরা যদি বলি এখন যে দরজার চারিদিকে কাঠের খাটামো আমি নিব, এত বড় করার দরকার নেই। ধরো তোমার বাড়িতে 10টা দরজা লাগবে, 10টা দরজা লাগলে 10টা চৌকাঠও লাগবে। এখন তুমি দোকানে গেছো তোমার আব্বুর সাথে, গিয়ে বলছো যে দরজার চারিদিকে কাঠের কাঠামো আমাদের লাগবে 10টা। দোকানদার তোমাদের তাকিয়ে থাকবে যে কি বলছি আমি বুঝতে পারছি না। আর তুমি যদি বলো যে আমার 10টা চৌকাঠ লাগবে, এই যে কাগজে মাপ লিখে নিয়ে এসেছি এই মাপের, একবার পড়াতেই বুঝে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এক কথায় প্রকাশের অনেক সুবিধা আছে। দরজার চারপাশে, দরজার চারিদিকে কাঠের কাঠামো আমার লাগবে, এটা বলতে হবে। আমি চৌকাঠ নেব 10 পিস, এই যে নাম্বার, এই আমার এখানে মাপ লেখা আছে, আপনি এই মাপ করে আমাকে চৌকাঠ বানিয়ে দেবেন, ব্যাস।
তোমাকে তোমার দোকানটা নিয়ে দেবে। তারপরে 4 নম্বরে যাবো আমরা। যারা চৌকাঠ এখন দেখোনি আম্মুকে বলো, কাজ শেষে বলবে, বা আম্মু পাশে থাকলে বলো, আম্মু দেখিয়ে দেবে। আর স্কুলে থাকলে আমি তোমাদের দেখিয়ে দিতাম, প্রত্যেকটা দরজাতেই চৌকাঠ থাকে। আচ্ছা, আগে ছিল না এমন জিনিস আবিষ্কার করা। এটা হচ্ছে উদ্ভাবন। মানে তুমি এমন একটা জিনিস তৈরি করলে, এমন একটা জিনিস তুমি আবিষ্কার করলে যে জিনিসটা আগে ছিল না, সারা পৃথিবীতে কোথাও ছিল না, তাহলে সেটা হবে কি? উদ্ভাবন। ঠিক আছে? যেমন ধরো আমাদের মোবাইল ফোন কি একটা সময় কিন্তু ছিল না, ছিল না। মোবাইল ফোন অনেক পরে আবিষ্কার হয়েছে। তো অর্থাৎ যিনি মোবাইল ফোনটা প্রথম আবিষ্কার করেছেন সেটাই হচ্ছে উদ্ভাবন। ধরো তুমি এখন এমন কিছু একটা আবিষ্কার করলে যে যার ফলে পৃথিবী থেকে করোনা চলে গেল, আর নাই, করোনা আসবেই না আর কখনো। ঠিক আছে? ভাইরাসটা মরে গেল, একদম মানে সারা পৃথিবী থেকে মরে গেল। বাংলাদেশ থেকে প্রথমে মরলো না, তুমি আবিষ্কার করলে, বাংলাদেশ থেকে প্রথমে চলে গেল, তারপর প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে গেল, তারপরে বাংলাদেশ থেকে গেল, এরকম করতে করতে সারা বিশ্বের ব্যাপারটা ছড়িয়ে গেল। তখন তোমার নাম হবে যে হ্যাঁ, এই জিনিসটাই উদ্ভাবন করেছিল করোনা তাড়ানোর একটা যন্ত্র বা একটা ওষুধ, সেটা হচ্ছে কি, এর আগে কেউ আবিষ্কার করেনি। ঠিক আছে? এখন পর্যন্ত কোনো শাশুড়ি আবিষ্কার হয়নি, হলে খুব ভালো হতো। যাই হোক, তো এমন কিছু একটা জিনিস যেটা কখনো ছিল না আগে, নতুন কেউ একজন করেছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি? উদ্ভাবন। এখন তুমি বলতে পারো যে আগে তো বাটন ফোন ছিল, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন হলো। তো অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই একটা উদ্ভাবন, কিন্তু মোবাইল ফোনটা প্রথম উদ্ভাবন হয়েছে। আর মোবাইল ফোন থেকে কিছু বিষয় নিয়ে তখন অ্যান্ড্রয়েড ফোন, আমাদের টাচ স্ক্রিন ফোন, সেটা কিন্তু এসেছে, যে বাটনের জায়গাতে আমি প্রেস করবো, হাত টাচ করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? এরকম জিনিসটা যেটা আগে কখনো ছিল না, আমরা কেউ কোনো দেখিও নি, কখনো ভাবতেও পারিনি জিনিসটা এরকম হতে পারে। তো সেই জিনিসটা তুমি আবিষ্কার করলে এবং সেটা যথেষ্ট পরিমাণে কি হলো, জনপ্রিয়তা পেলো, মানুষের কাজে আসলো, সেটা তোমার কি? আচ্ছা, তারপরে হচ্ছে 9 নম্বরে যাবো আমরা। নতুন যুগের শিশু। এটা এক কথায় প্রকাশ হবে নবীন যাত্রী। নতুন যুগের শিশু কারা? নতুন যুগের শিশু কারা বলো তো? নতুন যুগের শিশু হচ্ছে তোমরা হচ্ছে নবীন যাত্রী। আশা করছি বোর্ড দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না? হচ্ছে কি অসুবিধা? হচ্ছে না, আমি সমস্যা নেই, আমি লেখা হয়ে গেলে আমি আবার জোরে জোরে পড়বো, তোমরা দেখে দেখে মিলিয়ে নেবে। ঠিক আছে? 10 নম্বরটা একটু লিখে দিই। এগুলো আমি মোট 15টা আজকে শেখাবো। প্রথমে 10টা আগে লিখে নিই। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বশ্রেষ্ঠ যারা, এটা হবে বীর শ্রেষ্ঠ। এখানে অবশ্যই চন্দ্রবিন্দু দেবে। কোনো সম্মানীয় ব্যক্তির যখন নামের কথা বলা হয়, তাকে যখন তাকে বা তার বলা হয় কোনো সম্মানীয় ব্যক্তির জন্য, তখন অবশ্যই উপরে চন্দ্রবিন্দু বসতে হবে। ঠিক আছে? তো মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বশ্রেষ্ঠ যারা সর্বশ্রেষ্ঠ 7জন, দুঃখিত, 7জন। বীরশ্রেষ্ঠ হচ্ছে 7জন। ঠিক আছে? একজন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট মতিউর রহমান, হ্যাঁ, নায়ক আব্দুর রউফ, বিভিন্ন জন আছে, 7জন, এরকম মোট 7জন। 7টা নাম আমি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আর 7টা নাম এখন আমি বললে সময় নষ্ট হবে, বলবো না। যাই হোক, বীরশ্রেষ্ঠ
হচ্ছে আমাদের বাংলাদেশে 7 জন আছে যারা মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বশ্রেষ্ঠ ছিলেন, আমরা পড়েছি তাদের জীবনে। আচ্ছা, এরপরে চলে যাবো আমি উপরে, এই তোমরা থাকো। প্রথম 5টা আমি মিটিয়ে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন আমাদের দেশে স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি মুক্তিযোদ্ধা। আমাদের অনেকের দাদু নাম কিন্তু মুক্তিযোদ্ধা, তাই তো? 12 নম্বর লিখে, 12 নম্বরে আছে যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র, বন্দুকের মতো অস্ত্র, এটা হচ্ছে মেশিন গান। মেশিন গান বড় বড় এরকম আওয়াজ হয়, দেখবে ইউটিউবে সার্চে দেখতে পারো মেশিন গান কেমন হয়। আচ্ছা, তারা যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র, বন্দুকের এরকম বন্দুকের মতো এই ধরনের অস্ত্র, এটা যুদ্ধে ব্যবহৃত, অবশ্যই যুদ্ধে ব্যবহৃত হবে, বাড়িতে তো আর মেশিন গান ব্যবহার করার কোনো দরকার নেই, তাই না? যাই হোক, 12 নম্বর হচ্ছে এটা লিখলাম। এবার 13 নম্বরে আমরা লিখবো হচ্ছে মহান যে নারী। 13 নম্বর মহান যে নারী, মহিয়সী। আমাদের মহিয়সী নারী হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জীবনী আমরা পড়েছি। 14 নম্বরে আছে বিদ্যা আছে যার। বিদ্যা যার, এটা হচ্ছে বিদ্যা। বিদ্যা 15 নম্বর লিখবো সবশেষে জানার ইচ্ছা। জানার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে জিজ্ঞাসা। আচ্ছা, তাহলে বিদ্যা অর্থাৎ যিনি পড়াশোনা করেছেন, অনেক কিছু জানেন, তিনি হচ্ছেন কি? বিদ্যা। আমরা তো পড়াশোনা সবাই শিখছি, তোমরাও শিখছো, আমিও শিখছি। তো এখন এমন কোনো একটা জিনিস আছে যেটা আমি জানি না, তাহলে আমি কোনো একটা বিদ্যান ব্যক্তির কাছে যাবো। আমাদের যারা অনেক সিনিয়র টিচার আছেন, তারা অনেকে আমাদের থেকে অনেক বেশি বোঝেন, অনেক বেশি জানেন, তাই তো? তাদের কাছে আমরা কিন্তু যাই, যে জিজ্ঞাসা করি, স্যার বা ম্যাম এটা কী হবে, আমি বুঝতে পারছি, বুঝে নিই। অবশ্যই তিনি কী করেন, সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। তো তাহলে তিনি বিদ্যান, অর্থাৎ যাদের মধ্যে বিদ্যা আছে।